তো কোষ বিভাজন তিন রকম আমরা ছোটবেলায় পড়ে আসছিলাম ক্লাস 8-এ। একটা হলো অ্যামাইটোসিস, আর একটা হইলো মাইটোসিস, এবং আরেকটা হইলো মিওসিস। তো প্রথমে তাইলে আমরা এই তিনটা সম্পর্কে কিছু প্রাথমিক ধারণা নেব। মাইটোসিস কি, মিওসিস কি, এটা জানবো, দুইটার পার্থক্য কি জানবো। তারপরে আমরা মাইটোসিস বিভাজনে কি কি হয় একদম A to Z একটা আলোচনা করে শেষ করার চেষ্টা করবো। তো মাইটোসিস বিভাজনের 5টা ধাপ একই সঙ্গে সিরিয়ালি মনে রাখবো। তারপর যদি আমরা একটু ভিডিও দেখি মাল্টিমিডিয়ায়, তাহলে সেগুলো মনে থাকবে। আপাতত তাহলে আমরা প্রাথমিক কিছু আলোচনা করি যে মাইটোসিস কি আর মিওসিস কি। এ শব্দের অর্থ হলো অ্যাবসেন্স, তাই না? এটা আমরা পড়ে আসছি সেই ছোটবেলায়, এর আগেও শিখছি, সব জায়গায় দেখি মানে হলো অ্যাবসেন্ট। তাহলে অ্যামাইটোসিস মানে এখানে মাইটোসিস অ্যাবসেন্ট, মানে মাইটোসিসের ভিতরে যত ধাপ ছিল, যত জটিলতা ছিল, এই সব কিছু অ্যামাইটোসিসের ক্ষেত্রে অ্যাবসেন্ট থাকে। বুঝা গেছে? তো অ্যামাইটোসিসে যদি অ্যাবসেন্ট থাকে তার মানে এত লং কোনো ধাপ নাই। তাহলে কি আছে? সরাসরি এই যে এই একটা কোষের মধ্যে এই ধরলাম নিউক্লিয়াস। তো কোষটার মাঝ বরাবর একটা খাত সৃষ্টি হয়, এসব তো পড়ে আসছে ছোটবেলায়, তাই না? আর এই নিউক্লিয়াসটাতেও তাই তো প্রেসার পড়বে। যদি একটা আকার দলাকে প্রেসার দেওয়া হয় তাহলে তো সেটা লম্বা হয়ে যাবে, তাই না? তখন দেখা যাবে এইরকম লম্বা হয়ে গেছে। তারপর ভেতরে এই প্রেসারটা আরো বেশি যেতে থাকবে, তখন দেখা যাবে যে নিউক্লিয়াসটা আরো চিকন আর লম্বা হয়ে গেছে। তারপর এক সময় দুইটা একসঙ্গে মিলে দুইটা কোষ আলাদা হয়ে যাবে, তাই না? তাহলে দেখা যাবে একটা কোষ থেকে আরেকটা কোষ সরাসরি হয়ে গেছে, অর্থাৎ সরাসরি বিভাজন। মাইটোসিসের মতো এত ধাপ টাপ নাই, সেই জন্য এইটাকে বলা হয় অ্যামাইটোসিস বিভাজন। তো আর এক হিসাবে বলা হয় অ্যামাইটোসিস হলো প্রত্যক্ষ কোষ বিভাজন। কেন প্রত্যক্ষ কোষ বিভাজন? কারণ প্রত্যক্ষ শব্দের অর্থ কি? প্রত্যক্ষ শব্দের অর্থ হলো সরাসরি। প্রত্যক্ষ শব্দের অর্থ সরাসরি। অ্যামাইটোসিসের ক্ষেত্রে সরাসরি একটা কোষ থেকে দুইটা কোষ হয়ে যায়, তাই না? এই জন্য এটাকে প্রত্যক্ষ কোষ বিভাজন বলা হয়। আচ্ছা, আরেকটা বিষয় হইল অ্যামাইটোসিস বিভাজনের ক্ষেত্রে এইটা ধরলাম এইরকম তো কোষ ছিল, একটাই কোষ, একটাই কোষ থেকে দুইটা কোষ হয়ে গেছে, তাই না? তো যেসব জীবের দেহে একটাই কোষ আছে, আমাদের দেহে তো একটা কোষ নাই, তাহলে আমাদের দেহে যদি একটা কোষ বিভাজিত হয় তাহলে আমাদের তেমন কোনো লাভ নেই, তাই না? কারণ আমাদের দেহে কয়টা কোষ আছে? 100 ট্রিলিয়ন কোষ আছে। 10^14 সংখ্যক কোষ আছে, 100 ট্রিলিয়নেরও বেশি। 100 ট্রিলিয়ন কোষের মধ্যে একটা বিভাজিত হোক না, 100টা বিভাজিত হোক না, 1000টা বিভাজিত হোক, কিছু যাই আসে না। কিন্তু যার দেহে একটাই কোষ আছে, কার দেহে একটাই কোষ থাকে? এককোষী জীব, যেমন এককোষী ছত্রাক অথবা ব্যাকটেরিয়া, অ্যামিবা। তো একটা ব্যাকটেরিয়া ধরলাম, এইটাই হলো একটা ব্যাকটেরিয়া, এরকম থাকে ব্যাকটেরিয়া, তাই না? তো এই ব্যাকটেরিয়াই যখন একটা থেকে দুইটা হয়ে যাবে, একটা কোষ থেকে দুইটা কোষ হয়ে যাবে, তার মানে কি? মানে হলো একটা ব্যাকটেরিয়া থেকে দুইটা ব্যাকটেরিয়া হয়ে যাবে, তাই না? একটা ব্যাকটেরিয়া ছিল, সেখান থেকে সরাসরি দুইটা ব্যাকটেরিয়া হয়ে গেছে। একটা ব্যাকটেরিয়া থেকে যেহেতু দুইটা ব্যাকটেরিয়া জন্ম নিতে পারতেছে এই প্রক্রিয়ায়, তার মানে এখানে কি ব্যাকটেরিয়ার শুধু কোষের বৃদ্ধি হচ্ছে নাকি ব্যাকটেরিয়ার সংখ্যাও বৃদ্ধি হচ্ছে? সংখ্যাও বৃদ্ধি হচ্ছে। তাহলে এই বিভাজনটা এক কোষী জীবের ক্ষেত্রে করলে লাভ আছে, কারণ একটা কোষ থেকে দুইটা কোষ দিয়ে হয়ে যাবে, ওই জীবটাই তো একটা কোষ দিয়ে তৈরি, ওই জীবটাও একটা থেকে দুইটা হয়ে যাবে। তাহলে এক কোষী জীবের সংখ্যা বৃদ্ধি হয় অ্যামাইটোসিস প্রক্রিয়ায়। আমাদের দেহে কি এটা হয়? উন্নত উদ্ভিদের দেহে কি এটা হয়? ওই ঘুরে ফিরে এককোষী ছত্রাক, ব্যাকটেরিয়া, এইসব আদি যেসব জীব আছে তাদের দেহে হয়। এই জন্য আমাদের বইয়ে এটার আলোচনাই করে নাই, আমাদের বইয়ে আলোচনাই করছে মাইটোসিস আর মিওসিস। ওকে, তো মাইটোসিস আর মিওসিসের ক্ষেত্রে কি হয় এইটা দেখি। অ্যামাইটোসিসকে বলা হয় প্রত্যক্ষ বিভাজন। প্রত্যক্ষ মানে কি? সরাসরি। প্রত্যক্ষ মানে হলো সরাসরি, ডিরেক্ট। তাহলে পরোক্ষ কোনগুলা? মাইটোসিসও পরোক্ষ, মিওসিসও পরোক্ষ, দুইটাই পরোক্ষ, মনে রাখা লাগবে। এখন এই দুইটা পরোক্ষ বিভাজনের মধ্যে আবার ব্যতিক্রম আছে কিছু। যেমন মাইটোসিস বিভাজন আমরা তো একটা উদ্দীপক দেখছি, উদ্দীপকে সবসময় এরকম দেওয়া থাকে, 9-10-এ এইটাও ছিল মনে হয় উদ্দীপক, যে 2n থেকে যদি এরকম হয় 2n, তাহলে এইটা একটা জিনিস বোঝায়। আর 2n থেকে যদি এইরকম হয় n, দুইটাও দেওয়া থাকতে পারে, চারটাও দেওয়া থাকতে পারে, মূলত চারটা তৈরি হয়। এইরকম হলে তখন হ্যাপ্লয়েড বলা হয়, এটা দিয়ে মিওসিস বোঝায়। তো কেন এরকম দেওয়া থাকে আর কেন কি বোঝায় এটা আমরা একটু দেখি। মাইটোসিস আর মিওসিসের পার্থক্য হইল, যখন আমাদের দেহকোষের বৃদ্ধি হওয়া দরকার হয়,
আমাদের দেহ কোষগুলো কেমন, হ্যাপ্লয়েড না ডিপ্লয়েড? আমরা সহজ হিসাবে মনে রাখবো, নরমালি আমাদের এইটা একটা কোষ, নরমালি এইটা একটা কোষ, এই কোষের মধ্যে একটা নিউক্লিয়াস আছে এবং এই নিউক্লিয়াসের মধ্যে কয়টা ক্রোমোজোম আছে? 46টা ক্রোমোজোম আছে। মানুষের ক্ষেত্রে এই নিউক্লিয়াসের মধ্যে 46টা ক্রোমোজোম থাকে নরমালি, যদি 46টাই ক্রোমোজোম থাকে, যদি 46টা ক্রোমোজোমই থাকে তাহলে একটা জিনিস বলা হয়। আবার যখন এখান থেকে জনন কোষ তৈরি হবে, জনন কোষ তৈরি হওয়ার সময় ক্রোমোজোম সংখ্যা কেমন হয়? জনন কোষ তৈরি হওয়ার সময় দেখা যাবে ওই নিউক্লিয়াসের মধ্যেই ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে 23 হয়ে গেছে, শুক্রাণুতে বা ডিম্বাণুতে 23 হয়ে গেছে। তাহলে ক্রোমোজোম সংখ্যা তখন অর্ধেক হয়ে যাবে, হাফ হয়ে যাবে, তাই না? এটা জীবনেও ভুলবা না যে মানারান ভাই বলে দিছিল হাফ যেখানেই আছে সেইটাকে বলা হয় হ্যাপ্লয়েড। হাফ আছে তাই হ্যাপ্লয়েড। এইটা কি হাফ না ডাবল? এইটা কি হাফ না ডাবল? ডাবল। তাহলে ডিপ্লো মানে হলো 2, যেখানেই ডাবল থাকবে সেইটা হলো ডিপ্লয়েড। মনে থাকবে? এইটা এখনো পর্যন্ত যারা অ্যাডমিশন দেশে পরে আমার কাছে তারাও গুলাই ফেলে, হ্যাপ্লয়েড কোনটা ডিপ্লয়েড কোনটা। যদি বলি শৈবালের দেহ কেমন দেখি বলো দেখি, বলে ফেলে ডিপ্লয়েড। আমাদের দেহ কেমন? হ্যাপ্লয়েড। এইটা আশা করি তোমাদের জীবনেও ভুল হবে না, কারণ তোমরা 9 থেকে 9 বলতে তোমরা 10-এ উঠছো, কিন্তু 9-এর বই তো পড়তেছো, প্রথম অধ্যায় এইখান থেকে শিখে গেলা যেখানেই হাফ হবে শুধু সেইটা হ্যাপ্লয়েড হবে, আর যেখানেই ডাবল থাকবে। আমাদের দেহের সকল কোষ কি ডাবল ক্রোমোজোম না হাফ ক্রোমোজোম? ডাবল ক্রোমোজোম, 46টা, তাই না? হাফ হবে জনন কোষ তৈরি হওয়ার সময়। তাহলে শুধু জনন কোষ তৈরি হওয়ার সময় ছাড়া আমাদের দেহের সকল সময়ের সকল কোষ ডিপ্লয়েড, কোনো হ্যাপ্লয়েডের কোনো কাহিনী নাই। বোঝা গেছে? মনে থাকবে? ওকে। তো এখন 2 ধরনের কোষ তৈরি হতে হয়। তাহলে আমাদের দেহের সকল কোষ, দেহের সকল কোষ অর্থাৎ সকল দেহ কোষ, এইটা হয় ডিপ্লয়েড, তাই না? আর জনন কোষ হ্যাপ্লয়েড। তো যখন আমাদের দেহ কোষই তৈরি করতে হবে, দেহ কোষ কখন তৈরি করতে হবে? কথা হইলো যদি কোথাও কেটে যায়, খালি বৃদ্ধির জন্য, হ্যাঁ বৃদ্ধির জন্য তৈরি করতে হবে। এমনি ধরো আমার দেহেই কেটে গেছে, কোথাও কেটে একটা জায়গায় একটা ক্ষত তৈরি হয়েছে, এই ক্ষতটা পূরণ করার জন্য আবার নতুন করে দিক দিয়ে কোষ তৈরি হবে না? সেই কোষগুলো কি আশেপাশে যে কোষগুলো আছে সেই কোষগুলোর মতো হবে নাকি আলাদা হবে? এই তোমরা কি সবাই বুঝতে পারতেছো? কি বুঝতে পারতেছো বলো? সুফল তুমি কি বুঝতে পারতেছো? বললাম আমাদের দেহের, আমার হাতের এই জায়গাটাই কেটে গেছে, এই যে কেটে ব্লিডিং হচ্ছে, হ্যাঁ। তো এই ব্লিডিং হচ্ছে মানে এই জায়গাটুকুর কোষ কি ঠিক আছে না নষ্ট হয়েছে? নষ্ট হয়েছে। এর আশেপাশে যে কোষগুলো আছে সেই কোষগুলো বিভাজিত হয়ে এই জায়গায় নতুন করে কোষ তৈরি করবে, নাকি এই জায়গা থেকে একটা কোষ যায় বিভাজিত হবে? আশেপাশের কোষগুলো বিভাজিত হবে। আশেপাশের কোষগুলো যখন বিভাজিত হয়ে একটা কোষ তৈরি করবে, যে কোষটা তৈরি করবে সেই কোষটা কেমন হবে? 46 ক্রোমোজোম বিশিষ্ট নাকি 23 ক্রোমোজোম বিশিষ্ট? 46। কারণ এই আশেপাশে যত কোষ আছে এই কোষটা 46 ক্রোমোজোমের, এই কোষটা 46 ক্রোমোজোমের, এই কোষটা 46 ক্রোমোজোমের, এই কোষটা 46 ক্রোমোজোমের, সকল কোষ 46 ক্রোমোজোম বিশিষ্ট। আবার এইখানেও যে কোষগুলো তৈরি হবে সেগুলো তো আশেপাশের কোষের মতোই হবে, নাকি শুক্রাণু ডিম্বাণু হবে? এখানে তো শুক্রাণু ডিম্বাণু তৈরি হবে না, তাই না? তাহলে আশেপাশের কোষের মতোই হবে। তাহলে এখানে যে নতুন কোষগুলো তৈরি হবে সেগুলো 46 ক্রোমোজোম বিশিষ্টই হবে। বোঝা গেছে? ডিপ্লয়েড হবে না হ্যাপ্লয়েড হবে? ডিপ্লয়েডই হবে। আশেপাশের সকল কোষ ডিপ্লয়েড, তাহলে এই কোষগুলো ডিপ্লয়েডই হবে, 46 ক্রোমোজোম বিশিষ্টই হবে। তাহলে যে প্রসেসে গেলে ডিপ্লয়েড কোষ তৈরি হবে এই জায়গাটায়, সেই প্রসেসে এখানে বিভাজন হবে। বোঝা গেছে? এটুকুই বুঝাইছিলাম। আচ্ছা, আর যখন জনন করতে হয় তখন তো শুক্রাণু ডিম্বাণু তৈরি করতে হয়। এখন দেখা গেল যে বাবার দেহে 46টা কোষ আছে, তাই না? 46টা ক্রোমোজোম আছে কোষের মধ্যে। আবার মায়েরও 46টা ক্রোমোজোম আছে। তো এইখান থেকে যখন শুক্রাণু আর ডিম্বাণু তৈরি হবে, আমি বোঝার সুবিধার্থে একদম ছবি আঁকাই। এইটা ধরলাম একটা শুক্রাণু, হ্যাঁ। আচ্ছা, আর এইটা ধরলাম একটা ডিম্বাণু। তো শুক্রাণুর মধ্যে একটা নিউক্লিয়াস আছে, সেই নিউক্লিয়াসের মধ্যে 46টাই যদি ক্রোমোজোম থাকে, আর ডিম্বাণুর মধ্যেও যদি 46টাই ক্রোমোজোম থাকে, শুক্রাণু আর ডিম্বাণু যখন মিলিত হবে, মিলিত হয়ে এইখান থেকে তো জাইগোট তৈরি হবে, সেই জাইগোট আবার বিভাজিত হয়ে নতুন করে একটা মানব শিশু তৈরি হবে, তাই না?
তো তখন দেখা যাবে যে এই যে জাইগোট তৈরি হলো শুক্রাণু আর ডিম্বাণু মিলিত হয়ে, এই জাইগোটের মধ্যে তো 46 আর 46 92 ক্রোমোজোম হয়ে গেছে, তাই না? তাহলে এই বাচ্চাটার এই জাইগোটটাই তো বিভাজিত হবে, বিভাজিত হয়ে হয়ে অনেক কোষ তৈরি করবে। তখন এই এই জাইগোটটা বিভাজিত অনেক কোষ তৈরি হবে, আসলে তো বাচ্চাটা অনেক বড়, তখন একটা বিশাল বাচ্চা হবে এই জায়গা থেকে। বোঝা গেছে? এই বাচ্চাটার সব কোষ তখন কেমন দেখা যাবে? 46টা ক্রোমোজোম না 92 ক্রোমোজোম? তখন দেখা যাবে এই বাচ্চাটার সকল কোষে 92টা ক্রোমোজোম আছে। এই বাচ্চাটার বউ যখন হবে, এই বাচ্চাটার বউয়ের দেহে আবার যদি 92টা ক্রোমোজোম থাকে, তাহলে দেখা যাবে যে এই বাচ্চাটার যখন বাচ্চা হবে তখন তার বউয়ের সাথে মিলিত হয়ে 184টা ক্রোমোজোম হয়ে গেছে, তাই না? এর আবার যখন নাতি হবে 184 দুগুণে 368টা ক্রোমোজোম হয়ে যাবে, তাই না? তারপর 38 দুগুণে 76, তাই না? তাহলে 772টা ক্রোমোজোম হয়ে যাবে, 776টা। এভাবে চলতে 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 এক সময় দেখা যাবে যে মানুষ আর মানুষ নাই, মানুষ গরিলা হয়ে গেছে, তাই না? এই দরজা টরজায় আটকেছে না, দরজা কেটে বড় করে ফেলা লাগতেছে মানুষের জন্য। তো এইটা তো তাহলে স্বাভাবিক প্রসেস না, নাকি স্বাভাবিক প্রসেস? স্বাভাবিক প্রসেস। আগেকার মানুষের অন্য কিছু ব্যাপার ট্যাপার ছিল, জেনেটিক কিছু ব্যাপার ছিল, কিন্তু ক্রোমোজোম 46টাই ছিল। ওই ক্রোমোজোম গুলো যেরকম বৈশিষ্ট্য এক্সপ্রেস করতো, তোমার ক্রোমোজোম সেই রকম এক্সপ্রেস করে না। এই আচ্ছা, যাই হোক, আপাতত তাহলে মনে রাখা লাগবে যে 92 যাতে না হয়, এর যে বাচ্চা হবে জাইগোট হবে, জাইগোট থেকে আবার পরবর্তীতে বাচ্চা হবে, সেখানেও যাতে ক্রোমোজোম সংখ্যা মানুষের মতোই 46ই থাকে, সেই জন্যে আল্লাহ সিস্টেম করে দিছে যে বাবার সব কোষে 46টা ক্রোমোজোম ঠিক আছে, কিন্তু যখনই বাবার শুক্রাণু তৈরি হবে, যখনই শুক্রাণু তৈরি হবে অটোমেটিক ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে 23 হয়ে যাবে। আবার মায়ের সব কোষে ক্রোমোজোম সংখ্যা 46 ঠিক আছে, কিন্তু যেই মায়ের ডিম্বাণু তৈরি হবে যখনই, তখন অটোমেটিক ক্রোমোজোম সংখ্যা কমে 23 হয়ে যাবে। তারপর শুক্রাণু আর ডিম্বাণু মিলিত হয়ে যেই জাইগোট হবে, জাইগোটে ক্রোমোজোম সংখ্যা আবার 46 হবে, জাইগোটটা আবার যে বিভাজিত হবে তখন বাচ্চার থেকে ক্রোমোজোম সংখ্যা 46 হবে। ইটস এ মিরাকল। কারণ আল্লাহ হিসাব এইভাবেই সিস্টেম গুলো সেট করছে, যখনই শুক্রাণু তৈরি হবে দেহের সব কোষ 46, কিন্তু শুক্রাণুটা তৈরি হওয়ার সময় 23 হয়ে বের হবে, আর ডিম্বাণুটা তৈরি হওয়ার সময় 23 হয়ে বসে থাকবে। যখন ওই শুক্রাণু গিয়ে মায়ের ডিম্বাণুর সাথে মিলিত হবে তখন 23 আর 23 46 হয়ে বাচ্চাটা আবার 46 হয়ে যাবে। বুঝা গেছে? জাইগোটের যে প্রথম কোষটা, এটা 46টা ক্রোমোজোমই আছে, তাই না? তো জাইগোটটা যখন বিভাজিত হয়ে অনেক কোষ তৈরি হবে, এখানে একটা কোষ ছিল, এখানে ধরো 1,00,000টা কোষ আছে, তো এই সব 1,00,000টা কোষ কি 46টা ক্রোমোজোমই আছে না 23 হয়েছে? 46। তাহলে কি মিওসিস হয়েছে না মাইটোসিস? মাইটোসিস হয়েছে। মাইটোসিস মানেই আমরা পড়ছি একই রকম কোষ তৈরি হওয়া। তো এইখানে তো একটা জাইগোট ছিল, একই রকমই আরো কোষ চারদিক দিয়ে তৈরি হয়ে এরকম বাচ্চা হয়েছে, তাহলে মাইটোসিস হয়েছে। তার মানে জাইগোটে হয় মাইটোসিস, ক্লিয়ার? জাইগোট হওয়ার পরে তারপর তো মাইটোসিস হয়, মিওসিস হয় না। শুক্রাণু ডিম্বাণুতে কি হয়? শুক্রাণুতে যদি মিওসিস হইতো তাহলে তো 23 থেকে 12.5 হয়ে যেত, 11.5 হয়ে যেত, তাই না? ডিম্বাণুতে মিওসিস হইলে, তার মানে শুক্রাণু ডিম্বাণুতে হয় না, বা জনন কোষ হয় না, জনন কোষে মিওসিস হয় না, কিন্তু জনন কোষটা যে কোষ থেকে তৈরি হয় সেই কোষটাই মিওসিস হয়, তাই না? মিওসিস কি এই কোষে হয়েছে না এই কোষে হয়েছে? উপরেরটাই হয়েছে, যেটা থেকে জনন কোষ তৈরি হবে, এই তৈরি হওয়ার সময়টাতে মিওসিস হবে। এই কোষ থেকে যখন এই কোষ তৈরি হবে এই সময়ে মিওসিস হয়ে তৈরি হবে, তাই না? তাহলে কখনোই পরীক্ষায় ভুল করে লেখা যাবে না, এটা অ্যাডমিশন ব্যাচের ছাত্ররা এখনো ভুল লেখে, জনন কোষে মিওসিস হয়। জনন কোষে মিওসিস হলে তো ক্রোমোজোম 11.5 হয়ে যাওয়ার কথা, তাই না? জনন কোষ তৈরি হওয়ার সময় মিওসিস হয়। তাহলে কোন কোষে মিওসিস হয়? এই কোষে। এই কোষের নাম কি ভাই? এই কোষের নাম হলো জনন কোষ, তৈরি হয়েছে এখান থেকে, তাই এটার নাম হলো জনন কোষের মা। জনন কোষের মা, বইয়ের ভাষায় বললে জনন মাতৃকোষ। জনন মাতৃকোষ এই শব্দটা আমরা অনেক শুনছি, তাই না? কিন্তু মনে থাকবে না, কিন্তু এখন মনে থাকবে আশা করি। এইটার নাম হলো জনন মাতৃকোষ, মানে এইখান থেকে জনন কোষ তৈরি হবে, আর তৈরি হওয়ার সময় মিওসিস হবে। তাহলে এখন একটা প্রশ্নের উত্তর দাও, মিওসিস কি জনন কোষে হয় না জনন মাতৃকোষে হয়? জনন মাতৃকোষে হয়, তাই না? আর মাইটোসিস জাইগোটে হয়। আর এখানে তো মিলিত হয়েছে, জাস্ট এটাকে বলা হয় নিষেক। নিষেক হয়েছে, এখানে কোনো বিভাজন হয়নি।
বোঝা গেছে? খালি মিলিত হয়েছে, মিলিত হলে তো আর বিভাজন হয় না, হিসেব তো খালি মিলিত হওয়া শুক্রাণু ডিম্বাণু। ক্লিয়ার? এখন আমরা আজকে লাস্ট একটা জিনিস দেখবো। হ্যাঁ, 46 থেকে এই যে হুট করে 23 হয়ে যাচ্ছে, 46 থেকে হুট করে 23 হয়ে যাচ্ছে, হুট করে কিভাবে 23 হয়ে যাওয়া সম্ভব? নিশ্চয়ই একটা প্রসেস আছে, তাই না? যে যখনই বিভাজন হয়, বিভাজন হয়ে একাই ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়। কেন, মিওসিস মাইটোসিস যখন হয় তখন তো বিভাজন হইলে হুট করে অর্ধেক হয়ে যায় না, তাই না? নর্মালি তো সিস্টেমই এমন হওয়ার কথা ছিল যে যখনই একটা কোষ 46 থাকবে, এইখান থেকে আরো দুইটা কোষও যদি তৈরি হয়, সেই দুইটা কোষ তৈরি হবে, দুইটা কোষের আবার একটা নিউক্লিয়াস থেকে দুইটা নিউক্লিয়াস তৈরি হবে দুইটা কোষে, 46টা ক্রোমোজোম থেকে 46 46 92টা ক্রোমোজোম তৈরি হবে। এভাবেই তো কোষ বিভাজন হবে, তাই না? বিভাজন মানে তো ভাগ হওয়া না, বিভাজন মানে হইলো ডাবল হওয়া, বৃদ্ধি পাওয়া। ক্লিয়ার? তো নর্মালি এরকম হওয়ার কথা, কিন্তু তা না হয়ে কোষ দুইটাই হচ্ছে, দুইটা না বরং 4টা হচ্ছে, আর সেগুলোর মধ্যে 23 ক্রোমোজোম কিভাবে হচ্ছে সেটা আমরা খালি দেখবো। ওকে, আরেকটা কথা বলে রাখি, আজকে যা যা পড়াচ্ছি এইটা বইয়েও দেওয়া নাই, এসএসসি এইচএসসি কোনো বইয়ে দেওয়া নাই, মেডিকেলের বইও দেওয়া নাই, এটা জাস্ট আমার বানানোর লেকচার। তো তোমরা যে দরকার হলে এই ভিডিওটা আরেকবার চালায় দেখবা, দেখে তারপর যেটুকু নোট করার মতো মনে হয় দরকার হলে বই অথবা খাতায় নোট করে রাখবা, যেটা সুবিধা হয়। বিভাজন মানে তো বৃদ্ধিই পাওয়া, এখান থেকে কোষ বিভাজন হয়ে ক্ষত স্থান পূরণ হচ্ছে, তাহলে বৃদ্ধি পাচ্ছে না, কোষ তো বৃদ্ধি পায়। বুঝা গেছে? অঙ্কের বিভাজন আর বিভাজন এক না, বিভাজন মানে বৃদ্ধি পাওয়া, বাড়া, এইটা মাথায় রাখা লাগবে। বলেন একটা কেউ হচ্ছে কি করতে যাচ্ছে, মানে লম্বা হতে যাচ্ছে, তাহলে কিভাবে তার মানে তার দেহে হচ্ছে মাইটোসিস এই কোষ বিভাজন করা ইচ্ছা করলে কি লম্বা হওয়া যায়? মানে তোমার কি মনে হয় যে হরলিক্স খেলেই তলার স্ট্রঙ্গার সার পার হয়ে যায়? অনেকে দেখি যে হচ্ছে সার্জারি করে ওইটার কিছু ব্যাপার স্যাপার আছে। মানুষ সাধারণত বড় হয় হলো আমাদের অস্থির ভিতরে অস্থি মজ্জা আছে, ওইখানে কিছু জিনিসপত্র আছে, এপিফাইসিস ডায়াফাইসিস, এসব পরবর্তীতে বুঝবা। তো যে কথা, এই অস্থির জয়েন্ট গুলো যদি তুমি বৃদ্ধি করে দিতে পারো, তাইলে দেখা যাবে যে মানুষ দৈর্ঘ্য প্রস্থে বড় হয়ে গেছে। হ্যাঁ, এটা করা সম্ভব, আর এটা আটকানো সম্ভব। আচ্ছা, এখন আসি তাহলে মাইটোসিসে কি হইলো আর মিওসিসে কি হইলো সেটা দেখি। অ্যামাইটোসিস তো বুঝাই ফেলছি, অ্যামাইটোসিস লাগবে না। এইটা একটা কোষ, এই কোষের মধ্যে এইটা হলো নিউক্লিয়াস, সবুজটা নিউক্লিয়াস। হ্যাঁ, আর এর মধ্যে 46টা ক্রোমোজোম আছে। তো এইখান থেকে দুইটা কোষ তৈরি হয়েছে, এই একটা কোষ, এই একটা কোষ, তাহলে দুইটা কোষ তৈরি হয়েছে, বাড়ছে, তাহলে কোষের বিভাজন হয়েছে। নিউক্লিয়াস একটা থেকে দুইটা তৈরি হয়েছে, একটা ছিল নিউক্লিয়াস, হুট করে দুইটা হয়ে গেছে, তারপর দুই কোষে আসছে, তাহলে বিভাজন হয়েছে। ক্রোমোজোম 46টা ছিল, 46 থেকে হুট করে 92 হয়ে গেছে, হয়ে তারপর দুই কোষের মধ্যে 46 46 করে চলে আসছে, তাহলে ক্রোমোজোমের বিভাজন হয়েছে না হয় নাই? বিভাজন হয়েছে, বাড়ছে, কিন্তু টোটাল সংখ্যা হিসাব করা লাগবে। আচ্ছা, আরো ভালো করে বুঝি, 46 না, ধরলাম দুইটা ক্রোমোজোম আছে, দুইটা না, ধরলাম 4টা আছে, 4টা আছে। তো নিউক্লিয়াস একটা আছে, একটা থেকে দুইটা হয়েছে, তাহলে ক্রোমোজোম যদি বিভাজন হয় 4টা থেকে কয়টা হবে? 4টা থেকে 8টা হবে, 8টা হবে, 8টা হয়ে তারপর ভাগ হবে, তাহলে 4টা 4টা হবে, এটাই তো শর্ত। তাহলে একই রকম কোষ আরো দুইটা হবে। এবার উৎস 46 বুঝাইছে, এইটা বুঝি, এটা মাইটোসিস। কিন্তু মিওসিসে কি এমন হবে যে এখানে দুইটা দুইটা করে চলে আসবে, অর্ধেক হয়ে যাবে, আর কোষে 4টা হবে? প্রথম কথা হলো, যেহেতু 4টা কোষ হয়, একবার যদি কোষ বিভাজন হয় তাহলে কয়টা কোষ উৎপন্ন হয়? দুইটা। তাহলে মিওসিসে দুইবার বিভাজন হবে, দুইবার বিভাজন হলে 4টা কোষ হবে। এক থেকে 4-এ না, দুইবার বিভাজন হবে, 1 থেকে 2, 2 থেকে 4-এ যাবে। মানে এই ধরো একটা কোষ, এইখান থেকে একবার বিভাজন হবে, বিভাজন হয়ে এই একটা কোষ হবে, এই আর একটা কোষ হবে, এইখান থেকে আবার বিভাজন হয়ে এইটা থেকে আবার বিভাজন হবে, বিভাজন হয়ে এই একটা হবে, এই একটা হবে, আর এখানে আবার এইটা থেকে আবার বিভাজন হয়ে এই একটা হবে, এই একটা হবে। বোঝা গেছে? তাহলে 4টা কোষ হবে। এখন কথা হলো, নিউক্লিয়াস কয়টা হবে? এইখানে একটা নিউক্লিয়াস আছে, তো এইখানে একটা নিউক্লিয়াস, তাহলে নিউক্লিয়াসের বিভাজন হয়েছে, তাই না?
নিউক্লিয়াস ছাড়া তো কোষ হয় না, কোষ যে কয়টা হবে নিউক্লিয়াসে সেই কয়টা হবে। তো এখানেও নিউক্লিয়াস তাহলে আবার দুইটা ছিল, দুইটা থেকে নিউক্লিয়াস কয়টা হয়েছে? চারটা হয়েছে, তাই না মোট? তাহলে নিউক্লিয়াসের বিভাজন হয়েছে। তাহলে সংক্ষেপে লিখে ফেলি, এই জায়গায় নিউক্লিয়াসের বিভাজন হয়েছে, এইখানে যখন বিভাজনটা হয়েছে তখনও নিউক্লিয়াসের বিভাজন হয়েছে, তাই না? তোমরা কি এটুকু ক্লিয়ার? এটুকুতেও নিউক্লিয়াসের বিভাজন হয়েছে, এটুকুতেও হয়েছে। আর ক্রোমোসোম যখন বিভাজিত হয় তখন দেখা যায় উল্টা ঘটনা। এখানে ধরলাম ওই আগের মতোই 4টা ক্রোমোসোম ছিল। প্রথমবার যখন বিভাজন হয় এখানে ক্রোমোসোমের কোনো বিভাজন হয় না, এখানে ক্রোমোসোমের কোনো বিভাজন হয় না, ক্রোমোসোমের কোনো বিভাজন হয় না। তাহলে ক্রোমোসোম কয়টা হবে? 46 নাই, 4টা আছে, 4টা হবে। 4টা মানে কি 8টা হবে? দুইটা করে হবে। বিভাজন হয় না কিন্তু দুইটা কোষ হয়ে গেছে, তাহলে ক্রোমোসোম গুলো মাঝখান দিয়ে জাস্ট ভাগ হয়ে যাবে, ভাগ হয়ে দুইটা এদিকে আর দুইটা এদিকে আসবে, সেজন্য নিউক্লিয়াসটা বিভাজিত হয়ে দুইটা হয়েছে, কিন্তু এক্ষেত্রে ক্রোমোসোমের বিভাজন হয় না। তাহলে ক্রোমোসোম তো 4টা ছিল, বিভাজন হইলে 4 আর 4 হইতো, বিভাজন তো হয় না, তাহলে জাস্ট খালি বন্টন হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, ভাগ হয়ে দুই হবে। কিন্তু 1 মিনিট লাস্টে গিয়ে না আর এক এক করে হবে না, যদি এক এক করে হইতো, এই জানি তোমরা কি পড়া শেষ করবা না? লাস্ট লাইন, যদি এক এক করে হইতো তাহলে কি ক্রোমোসোম সংখ্যা অর্ধেক হইতো নাকি 4 ভাগের 1 ভাগ হয়ে যেত? 4 ভাগের 1 ভাগ। এই জন্য শেষের ধাপে গিয়ে আবার ক্রোমোসোমের বিভাজন হবে, মানে এখানে দুইটা ছিল, তাহলে এখন কত হবে? এখানে দুইটা, এখানে দুইটা, এখানে দুইটা ছিল, এখানে দুইটা, এখানে দুইটা। তার মানে মিওসিস বিভাজনের দ্বিতীয় ধাপটা হলো মাইটোসিস বিভাজনের একই রকম। বুঝা গেছে? তাহলে আজকে তোমাদের বাড়ির কাজ হলো মিওসিস আর মাইটোসিসের পার্থক্য লিখে আসলাম। যদি আমরা এটা বুঝে থাকি তাহলে এখান থেকে মাইটোসিস আর মিওসিসের পার্থক্য আমাদের লিখতে পারা উচিত, তাই না? তো তাও আমি লিখে দিই, এটা হলো মাইটোসিস বিভাজন, এই পাশে হলো মিওসিস বিভাজন। আমি শুধু পার্থক্য কি কি দিয়ে লিখবা এইটা লিখে দেই, বৈশিষ্ট্য লিখে দেই। হ্যাঁ, পার্থক্যের বিষয় প্রথম কথা হলো মাইটোসিস বিভাজনে, মানে মাইটোসিস বিভাজন কোন কোষের ক্ষেত্রে ঘটে? দেহকোষ। আর মিওসিস বিভাজন জনন মাতৃকোষে ঘটে। তাহলে মাইটোসিস বিভাজন দেহকোষে ঘটে, মিওসিস বিভাজন জনন মাতৃকোষে ঘটে। দ্বিতীয় পয়েন্ট হলো, তোমরা এই পয়েন্টগুলো লিখে নাও, পার্থক্যের বিষয়গুলা, তারপর বাকিটা বাড়িতে কইরো। দ্বিতীয় পয়েন্ট হলো মাইটোসিস বিভাজনে কোন কোষ তৈরি হয়? উত্তর হবে দেহকোষই তৈরি হয়। কিন্তু মিওসিস বিভাজনে কোন কোষ তৈরি হয়? জনন কোষ তৈরি হয়, তাই না? এইটা। তারপরে কোষের বৈশিষ্ট্য কেমন? মাইটোসিস বিভাজনের ক্ষেত্রে হ্যাপ্লয়েড কোষ তৈরি হয়, আর মিওসিস বিভাজনের ক্ষেত্রে মাইটোসিস বিভাজনের ক্ষেত্রে ডিপ্লয়েড কোষ তৈরি হয়, একই রকম কোষ। আর মিওসিস বিভাজনে তো কোষগুলোর ক্রোমোসোম সংখ্যা অর্ধেক হয়ে গেল দেখলাম আমরা, তাহলে মিওসিস বিভাজনের ক্ষেত্রে হ্যাপ্লয়েড কোষ তৈরি হয়, এইটা আরেকটা পার্থক্য। যেহেতু এরকম হ্যাপ্লয়েড কোষ তৈরি হয়, ক্রোমোসোম সংখ্যা অর্ধেক হয়ে যায়, সেজন্য এটাকে লাশ বিভাজন বলা হয়। মানে অর্থাৎ পুরা মিওসিস বিভাজনটাকেই, পুরা মিওসিস যদি আমরা চিন্তা করি, পুরা মিওসিস মিলেই তো ক্রোমোসোম সংখ্যা অর্ধেক হয়ে যাচ্ছে, তাই না? তাই মিওসিসকেই ইন জেনারেলি হ্রাস বিভাজন বলা হয়, আর মাইটোসিসকে সমবিভাজন বলা হয়, কারণ একই রকম কোষ তৈরি হয়। বোঝা গেছে? এইটার একটা পার্থক্য। তারপর আরেকটা পার্থক্য হলো কোষের সংখ্যা। সমবিভাজন, কারণ সমান থাকে, এটা হ্রাস, এটা সম। তারপরের পার্থক্য হলো কোষের সংখ্যা। মাইটোসিস বিভাজনে কয়টা কোষ তৈরি হয়? 2টা কোষ তৈরি হয়। মিওসিস বিভাজনে কয়টা কোষ তৈরি হয়? 4টা কোষ তৈরি হয়। কেন 4টা কোষ তৈরি হয়? কারণ মিওসিসে 2বার বিভাজন হয়, মাইটোসিসে কি 2বার বিভাজন হয়? 1বার বিভাজন হয়। তাহলে আরেকটা পার্থক্য হলো বিভাজনের ধাপ। মিওসিস বিভাজনের ধাপ 2টা, মাইটোসিস বিভাজন 1 ধাপেই হয়।
বোঝা গেছে? অথবা বিভাজনের সংখ্যা, মিয়োসিস বিভাজন 2 বারে হয়, মাইটোসিস 1 বারে হয়। এটুকু হইছে। এখন লিখবা মাইটোসিস বিভাজনে উৎপন্ন কোষ কেমন হয়? হ্যাপ্লয়েড, কারণ ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়। আর এইখানে উৎপন্ন কোষ ডিপ্লয়েড হয়, এটা লেখা লাগবে। বোঝা গেছে? উৎপন্ন কোষ হ্যাপ্লয়েড হয়। এই কয়েকটা জিনিস লিখে রাখা লাগবে। আর কিছু জিনিসপত্র আছে, এইটা তোমাদের আপাতত লাগবে না, দু একটা পয়েন্ট বাড়ানোর জন্য লিখতে পারো। যেমন ক্রসিং ওভার বলে একটা কথা আছে, ক্রসিং ওভার। ক্রস মানে কি? গরুর ক্রস করে, এইটুকু আমরা জানি যে ক্রস মানে গরুর ক্রস। খালি গরুর ক্রসই হবে কেন, আমি তো অনেক কিছুর ক্রস করে, হ্যাঁ ছাগলেরও করে, উদ্ভিদেরও করে, তাই না? নতুন নতুন উদ্ভিদ তৈরি করে, মানে উন্নত জাতের গরুর ক্রসই যদি হয়। আমাদের দেশের একটা গরু আছে, এটা দিনে 3 লিটার দুধ দেয়, খায় হলো দিনে 3 কেজি করে, দুধ দেয় 3 লিটার। আর অস্ট্রেলিয়ান গরু খায় 1 কেজি করে আর দুধ দেয় 30 লিটার করে, তাহলে তো সেটা লাভ, তাই না? তাহলে অস্ট্রেলিয়ান গরু কিনে আনা আবার অনেক দাম পড়ে। একটা অস্ট্রেলিয়ান গরু আইনে সেই অস্ট্রেলিয়ান গরুর সাথে যদি তোমার খামারের 10টা অস্ট্রেলিয়ান গরুকে ক্রস করায় দিতে পারো, তাহলে তো কাজ হয়ে যাবে, তাই না? মাথায় নষ্ট মামা। তখন দেখা যাবে এই দুইটার মধ্যে আলাদা আলাদা ক্রস করা হয়েছে। এই যে ক্রস যে করা হইলো, এইটা কি যৌন জনন না অযৌন জনন? তাহলে এইটা কি মিয়োসিস বিভাজন না মাইটোসিস বিভাজন? মিয়োসিস বিভাজন। মিয়োসিস বিভাজনের ক্ষেত্রে ওই ধরো অস্ট্রেলিয়ান গরুর ডিম্বাণু আর তোমার খামারের পুরুষ গরুর শুক্রাণু মিললো, তার মানে ক্রসিং হইলো, শুক্রাণু ডিম্বাণু তো তৈরি হয় মিয়োসিস প্রক্রিয়ায়, তাই না? তাহলে ক্রসিং ওভার মিয়োসিস প্রক্রিয়ায় ঘটে, আর মাইটোসিস প্রক্রিয়ায় ঘটে না। ক্রসিং ওভার জিনিসটা কি, কেন হয়, এসব ডিটেইল আমরা ইন্টারমিডিয়েটে শিখবো, অথবা ভিডিও দেয়া আছে দেখে নিও। এখন আমরা মাইটোসিসের গুরুত্ব করি আর মিয়োসিসের গুরুত্ব করি। এখন দেখো, মাইটোসিস মিয়োসিসের পার্থক্য আমরা পড়ে ফেলছি অলরেডি। প্রথম পার্থক্য হলো মাইটোসিস বিভাজন দৈহিক মাতৃকোষে বা দৈহিক কোষে ঘটে, আর মিয়োসিস বিভাজন জনন কোষে ঘটে। মাইটোসিসকে সেজন্য সমবিভাজন বলা হয়, আর মিয়োসিসকে হ্রাস বিভাজন বলা হয়, তাই না? কারণ অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়, আর এখানে অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের সমান থাকে। জাস্ট বোঝানোর জন্য দিছি, তাছাড়া আর কিছুই না। তারপরে পরের পার্থক্য হলো, যেহেতু একবার বিভাজন হয়, তাহলে মাইটোসিস বিভাজনে একটা কোষ থেকে 2টা কোষ তৈরি হয়, তাই না? আর মায়োসিস বিভাজনে একটা কোষ 2বার বিভাজন হয়। একবার বিভাজন হলেই তো 2টা কোষ তৈরি হয়, সেখান থেকে আবার বিভাজন হয়, তাহলে মোট 4টা কোষ তৈরি হয়, ঠিক না? তারপর এটা আরেকটা পার্থক্য, যে মাইটোসিসে তো 2টা ক্রোমোজোম শুক্রাণু ডিম্বাণু তো মিলিতই হয় না, মিলিত হলে তখন একটার সাথে আরেকটার জিনের বিনিময় ঘটে, এটাকে বলা হয় ক্রসিং ওভার, আমরা ডিটেইল ইন্টারমিডিয়েটে পড়বো। তো মাইটোসিসে 2টা মিলিতও হয় না, কোনো ক্রসিং ওভারও ঘটে না, আর মিয়োসিসের ক্ষেত্রে ক্রসিং ওভার ঘটে। বোঝা গেছে? এইটুকু বুঝলে মোটামুটি হবে, আর কিছু এখানে বোঝার নেই। কোষগুলো একই বৈশিষ্ট্য সম্পন্ন, মাতৃকোষের অনুরূপ, আর ওখানে মাতৃকোষের অনুরূপ হয় না, আলাদা আলাদা বৈশিষ্ট্য সম্পন্ন হয়, সব তো আমরা জানি, তাই না? তাহলে আজকে তোমাদের বাড়ির কাজ হলো মাইটোসিস আর মিয়োসিসের পার্থক্য লিখে নিয়ে আসবা। এখন আসো মাইটোসিসের গুরুত্ব। দেখো, মাইটোসিসের গুরুত্ব দেখার আগে আমরা দেখি একটা মানব শিশুর জন্ম কিভাবে হয়। তো এইখানে দেখো অনেক শুক্রাণু ঢুকতেছে, শুক্রাণু কোন দিক দিয়ে কিভাবে ঢোকে এইসব তোমরা খুব ভালো করে বুঝছো। তো এইভাবে শুক্রাণুটা মায়ের ভিতরে ঢুকতেছে, এইটুকু আমরা দেখতেছি। ঢুকতেছে ঢুকতেছে ঢুকতেছে, ভালো কথা। ঢুকে 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 কোথায় কোথায় মিলিত হবে? মায়ের ডিম্বাণু আছে, তাই না? এইটা হলো মায়ের ডিম্বাণু। মায়ের ডিম্বাশয়ের ভিতরে আবার দেখো, মায়ের ডিম্বাশয়ের ভিতরে ডিম্বাণু তৈরি হয়েই আছে, একটা ডিম্বাণু। আর এখানে লক্ষ লক্ষ শুক্রাণু আসছে, এসে একটা শুক্রাণু গিয়ে মিলিত হবে। এইসব আমরা ডিটেইল আবার যখন 9ম অধ্যায় 11 অধ্যায় পড়বো তখন আবার দেখবো। তো এই যে শুক্রাণু আর ডিম্বাণু মিলিত হয়ে গেছে অলরেডি, তাই না? যে শুক্রাণুটা মিলিত হইলো, এই শুক্রাণুতে কয়টা ক্রোমোজোম ছিল? 23টা। এই ডিম্বাণুতে ক্রোমোজোম ছিল 23টা। মায়ের পেটের এই যে বাইরে দিয়ে যেসব কোষ দেখা যাচ্ছে লাল লাল, এগুলোতে কয়টা ক্রোমোজোম? 46টা। শুধু ডিম্বাণুটায় 23টা ক্রোমোজোম, আর শুক্রাণুটায় 23টা ক্রোমোজোম। কিন্তু শুক্রাণু যে অঙ্গ থেকে উৎপন্ন হয়েছে পুরুষের, সেই অঙ্গটায় 46 ক্রোমোজোম, এটা মনে রাখা লাগবে।
আচ্ছা, তাহলে এই শুক্রাণুতে আছে 23টা ক্রোমোজোম, এই শুক্রাণুতে 23টা ক্রোমোজোম, এই ডিম্বাণুতে 23টা ক্রোমোজোম। তো এইটা যখন মিলিত হবে, সাউন্ডটা মিউট করে দিলাম। এই শুক্রাণু আর ডিম্বাণু যখন মিলিত হবে, মিলিত হলে তখন দেখা যাবে 23 আর 23 মিলিত হয়ে 46টা ক্রোমোজোম হয়ে গেছে, মানে জাইগোট হয়ে যাবে। জাইগোটে ক্রোমোজোম আবার 46 হয়ে যাবে, তাই না? তাহলে যখন এটা মিলিত হয়ে গেছে, এটা গিয়ে শুক্রাণু আর ডিম্বাণু মিলিত হয়ে গেছে, মিলিত হয়ে যাওয়ার পরে এইটা জাইগোট হয়েছে। জাইগোটে ক্রোমোজোম সংখ্যা কয়টা আছে এখন? তাহলে এখন 46টা ক্রোমোজোম আছে, জাইগোটে এখন 46 ক্রোমোজোম আছে। এইটা তো যখন মানুষের দেহের পুরা কোষে, সম্পূর্ণ কোষে কয়টা ক্রোমোজোম থাকে? সব কোষেই 46টা থাকে। তাহলে এই জাইগোটটাই যখন বিভাজিত হয়ে একটা থেকে দুইটা, দুইটা থেকে চারটা, চারটা থেকে 8টা, 10টা, 16টা, 100টা, 100 ট্রিলিয়নটা হবে, তখন এইটাই তো একটা মানুষের শিশুতে পরিণত হতে পারবে, তাই না? তাহলে এখন কাজ হলো জাইগোটটা জাস্ট বিভাজন হওয়া, আর কিছুই না। তো এইটা কোন বিভাজন? মাইটোসিস বিভাজন। কারণ ওই একই রকম 46 কোষে আরো অনেক তৈরি করে তারপর বাচ্চার হাত পা সব কিছু তৈরি করবে। বুঝা গেছে? যেহেতু বড় হচ্ছে ফুল মাইটোসিস বিভাজন। কোন কোষ তো আর তোমার 23 ক্রোমোজোমের কোষ তৈরি করা লাগতেছে না, সবই 46 ক্রোমোজোমের। মিওসিস শুধু জীবনে ওইটুকুই, তাছাড়া কোথাও মিওসিস নাই। তোমরা যদি ইন্টারমিডিয়েটে আমার কাছে পড়ো, তাহলে আশা করি আমি 5 বছর ধরে ইন্টারমিডিয়েট ছাত্ররা যে ভুল করে আসে, কোনটা হ্যাপ্লয়েড কোনটা ডিপ্লয়েড চেনে না, এই ভুলটা আর করবা না ততদিন যদি আমি পড়াই আর তোমরাও পড়ো। আচ্ছা, দেখা যায়। তো এখন কিন্তু দোয়া করো যাতে আমার পড়ানো না লাগে, আমার যাতে বিসিএস হয়ে যায়, আমি ডাক্তারি করতে চলে যাই। তখন ইউটিউবে পড়াবো, ইউটিউব তো চলতে থাকবে ইনশাল্লাহ। শুক্রবার ইউটিউবে ক্লাস নিবো কিছু, কারণ ক্লাস নেওয়া তোমার প্যাশন, আমি টাকার জন্য ক্লাস নিই না। আমার কোনো ব্যানার দেখছো রাস্তায়? কোনো ব্যানার নাই, কোনো পোস্টার নাই, খালি যারা জানে যে হ্যাঁ এই ছেলেটা আসলে ভালো, তারা একটু রেফার করে। ও হ্যাঁ, ওইটা মডেল টেস্ট, কোনো এক মডেল টেস্টের রুটিন দেওয়া ছিল। হ্যাঁ, এইটা হলো আমরা বুঝবো কিভাবে যে শুক্রাণু ডিম্বাণু মিলিত হয়েছে মায়ের পেটের মধ্যে। ডাক্তার কিভাবে বুঝবে? আলট্রাসোনোগ্রাম করবে, তাই না? আলট্রাসোনোগ্রাম করলে তখন এইরকম দেখা যাবে 8 সপ্তাহের একটা বাচ্চা হয়েছে, এই যে ছোট 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 কিছু উৎপন্ন হয়েছে। আমি টেনে দেই, তত টাইম নাই, 9-10 সপ্তাহ, 11 সপ্তাহ, 12 সপ্তাহ। যখন 12 সপ্তাহ হয়ে যাবে তখন দেখো মানুষের আকার আকৃতি কিছু বোঝা যাচ্ছে। আসলে আরো আগেই বোঝা যায়, 8 সপ্তাহেই বোঝা যায়। 8 সপ্তাহের ভ্রূণের একটা নাম আছে, এটাকে ফিটাস বলি আমরা। এসব আমরা প্রজনন অধ্যায়ে পড়বো ডিটেইল। এইটা এক এক বাচ্চার ক্ষেত্রে এক এক রকম সময় বোঝা যায়, সবার ক্ষেত্রে তো সমান হয় না। মিনিমাম 8 মাস না, মিনিমাম 2 মাস 3 মাস। এটা তো বাস্তব আলট্রাসোনোগ্রাম না, ওই আলট্রাসোনোগ্রামে সবকিছু মেজারমেন্ট দেওয়া থাকে, যে এখান থেকে এই পর্যন্ত কত সেন্টিমিটার আছে, এখান থেকে এই পর্যন্ত কত সেন্টিমিটার আছে, এখানে এই আছে ওই আছে, কত ডিগ্রি কোণ আছে সব। এখানে যারা হ্যাঁ আলট্রাসোনোগ্রাম যারা করে তাদের তো আলাদা করে ডিগ্রি নিতে হয়, জানো না? দেখবা যে পাশে সিএমইউ ডিএমইউ মানে ডিপ্লোমা ইন মেডিকেল আলট্রাসোনোলজি করে আসা লাগে 2 বছর ধরে। তো তুমি সেটা 2 মিনিটে বুঝতে চাইলে হবে। 22 সপ্তাহের ভ্রূণ এইরকম, 23 সপ্তাহের ভ্রূণ এইরকম, 24, 25, 26 এইরকম করে যখন বাড়তে থাকে। কত সপ্তাহ পর্যন্ত থাকে? কয় মাস পড়ছো? 10 মাস 10 দিন। 10 মাসে কয় সপ্তাহ হয়? আসলে 40 সপ্তাহের বেশি হয়, তাই না? মানে 42 সপ্তাহের মতো হয়, কিন্তু আমরা গর্ভাবস্থা কাল ধরি 40 সপ্তাহ। 40 সপ্তাহের মধ্যেই একটা বাচ্চা ডেলিভারি হয়ে যায়। তাহলে ওই যে জাইগোট থেকে বিশাল একটা বাচ্চা হয়ে গেছে, এইরকম একটা বাচ্চা হয়ে গেছে। তো ওই জাইগোট থেকে এইরকম বাচ্চা হয়ে গেল কিভাবে? জাইগোটে তো একটা কোষ ছিল, সেখান থেকে এই বাচ্চার দেহেই তো ধরো কয়েক ট্রিলিয়ন, ধরো 10 ট্রিলিয়ন কোষ আছে, 100 এখনো হয় নাই, তাহলে মাইটোসিস হয়েছে। এখন এই বাচ্চা আবার বড় হবে কিভাবে? এই বাচ্চা আবার বড় হবে, এই বাচ্চার কোষে যে 10 ট্রিলিয়ন কোষ আছে, এই কোষগুলো থেকে 100 ট্রিলিয়ন কোষ হয়ে যাবে। বুঝা গেছে? ওকে, তাহলে এই বাচ্চার দেহে এখন কি হবে? মাইটোসিস না মায়োসিস? তাহলে মাইটোসিসের কয়টা গুরুত্ব আমরা পাইছি? একটা হইলো জাইগোটের বিভাজন হয়, তাই না? আরেকটা হলো ছোট শিশু যখন হয়ে গেছে সেই শিশু আবার বৃদ্ধি হয় মাইটোসিসের মাধ্যমে, তাই না? আর আরেকটা হলো দেহকোষ, সকল দেহকোষ তৈরি হয় মাইটোসিসের মাধ্যমে। ওকে, তাহলে আমরা 3-4টা গুরুত্ব পাইছি, আরো গুরুত্ব দেখি আছে। আচ্ছা, এই বাচ্চা তো এখন ঘুম পাড়ায় দিবে, ওর মার দেখে লাভ নাই আমাদের। হ্যাঁ, বাচ্চা ঘুমান। তাহলে আমরা
না, এটা পরে। এখন আমরা এই বাচ্চাটা একটু বড় হয়ে গেছে, বড় হওয়ার পরে এই বাচ্চা অকাম করতেছিল, খেলতেছিল, তারপর দেখা গেছে অকাম করতে করতে ওর ওই মা আবার এখানে স্ত্রী রেখে গেছিল, তখন এই বাচ্চার হাতে কারেন্টের শক লেগে গেছে। এখন এই বাচ্চার হাতে তো সমস্যা, এই জায়গা তো এই জায়গায় ফোসকা পড়ে গেছে। ফোসকা পড়া মানে কি? ফোসকা পড়া মানে ওখানকার সেল, ওখানকার কোষগুলো নষ্ট হয়ে গেছে। তাহলে এই কোষগুলো রিপেয়ার করার উপায় কি? এই যে এই জায়গাটা বাচ্চার এই জায়গাটা পুড়ে গেছিল, কোষ টোষ নষ্ট হয়ে গেছিল, হাতের অন্য সব কোষ ঠিক আছে, এই জায়গা নষ্ট হয়েছে। তাহলে এই জায়গার যে কোষগুলো হবে সেই কোষগুলো কি আশেপাশের কোষের মতোই হবে নাকি আলাদা রকম হবে? আশেপাশের কোষের মতোই হবে। আশেপাশের কোষগুলো যদি 46 ক্রোমোজোমের হয়, 46 ক্রোমোজোমের হয়, তাহলে এইখানে যে কোষগুলো হচ্ছে এই কোষগুলো 46 ক্রোমোজোমে হওয়া লাগবে। 46 ক্রোমোজোম থেকে 46 ক্রোমোজোমেরই কোষ বানানোর উপায় কি? মাইটোসিস। তাহলে মাইটোসিসের আরেকটা গুরুত্ব হইলো এটা যে কোনো ক্ষত স্থান পূরণ করতে সাহায্য করে। কারণ ক্ষত স্থানে কোথাও যদি কেটে যায় তাহলে তো ওই একই রকম কোষ দিয়ে আবার তৈরি করা লাগবে, তাই না? তাহলে মাইটোসিসের আরেকটা গুরুত্ব হলো ক্ষত স্থান পূরণ। ওই একই রকম কোষই এখানে সৃষ্টি হয়ে যায়, তাহলে ক্ষত পূরণ হয়ে যায়। ক্লিয়ার? তাহলে আমরা আজকে মাইটোসিসের গুরুত্ব পড়ছি, আর মাইটোসিস মিয়োসিসের পার্থক্য শিখছি, আর মিয়োসিসের গুরুত্ব শুক্রাণু তৈরি করা, ডিম্বাণু তৈরি করা। শুক্রাণু ডিম্বাণু যদি তৈরি না হইতো, মানে একই রকম কোষই যদি আবার হইতো, ধরো বাবারও 46টা ক্রোমোজোমের কোষই আছে, তারপর এখান থেকে 46ই আছে, তখন দেখা যেত যে প্রজাতির বৈশিষ্ট্য চেঞ্জ হয়ে গেছে। এটাই তো আমরা দেখছিলাম, তাই না? এটা আমরা দেখছিলাম যে হ্যাঁ 184 হয়ে যায়, তারপর সেখান থেকে 368 হয়ে যায়, এভাবে বাড়তে বাড়তে একসময় মানুষ তো আর মানুষ থাকবে না, গরিলা হয়ে যাবে। তাহলে প্রজাতির বৈশিষ্ট্য ঠিক আছে কিভাবে? মিয়োসিসের কারণে প্রজাতির বৈশিষ্ট্য ঠিক আছে, এটা মনে রাখা লাগবে। আর ক্রসিং ওভার হয়। ক্রসিং ওভার মানে কি? শুক্রাণু আর ডিম্বাণুর মধ্যে জিনের বিনিময় হয়। যদি এরকম শুক্রাণু ডিম্বাণু মিলিত হয় তাহলে কি নতুন বৈশিষ্ট্য বা বৈচিত্র্য সৃষ্টি হয় নাকি হয় না? বৈচিত্র্য সৃষ্টি হয়। যদি মাইটোসিস বিভাজনই হইতো, মানে একই রকম কোষই খালি তৈরি হচ্ছে, দেহ বৃদ্ধি পাচ্ছে, তাহলে কি নতুন করে কোনো বৈশিষ্ট্য অ্যাড হচ্ছে না? কিন্তু যখন একটা ছেলের শুক্রাণু আর আরেকটা মেয়ের শুক্রাণু ডিম্বাণু একসঙ্গে মিলিত হচ্ছে, তখন দুইজনের বৈশিষ্ট্য তো পেয়ে যাচ্ছে, কারণ বৈশিষ্ট্যগুলো তো ওই শুক্রাণু ডিম্বাণুর ক্রোমোজোমের জিনের মধ্যে আছে। তাহলে এখানে বৈশিষ্ট্যের আদান প্রদান হচ্ছে, বাচ্চাটার মধ্যে বৈচিত্র্য সৃষ্টি হচ্ছে, বাচ্চা বাবার বৈশিষ্ট্য পায়, মায়ের বৈশিষ্ট্য পায়। তাহলে মায়োসিসের আরেকটা গুরুত্ব হলো বৈচিত্র্য সৃষ্টি করে। বুঝা গেছে? তাহলে আজকে তোমরা মাইটোসিস আর মায়োসিসের পার্থক্য সবাই লিখে নিয়ে আসবা সুন্দর করে।